স্বাগত টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি দীপ এবং আত্রের সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। রাত পোহালেই 21শে জুলাই। ঠিক অন্যান্য বছর কিন্তু এই সময় ছবিটা একদম অন্যরকম থাকে, সন্ধ্যেবেলা থেকে তোড়জোড় শুরু হয়ে যায়, কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস যে একেবারে ছন্ন ছাড়া সেই ছবিটাই তো স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। আমরা আজকে ছবি দেখাবো আপনাদের সন্ধ্যেবেলা। ঋতব্রত শিবির তাদের একটা প্রস্তুতি রয়েছে মেয়র রোডে, অন্যদিকে কালীঘাট তৃণমূল তারাও খানিকটা ছন্ন ছাড়া ভাব, সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। প্রথমেই মেয়র রোডে আপনাদেরকে নিয়ে যাই। কৌস্তব আমার সহকর্মী সেখানে রয়েছেন, অর্থাৎ ঋতব্রত শিবির তারা ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শেষ করে ফেলেছেন। কি সেখানকার ছবি, এই মুহূর্তের ছবিটা কি কৌস্তব দেখাবেন? কৌস্তব। মঞ্জিরা, এবারের 21শে জুলাই সত্যি আলাদা। তার কারণ তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেছে। আবার এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মেয়র রোড, সেইখানে ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই পালনের জন্য তুমি দেখো মঞ্চ বাঁধার কাজ একেবারে শেষ বললেই চলে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও যে সমস্ত যারা আছেন, যে সমস্ত নেতারা রয়েছেন, জাভেদ খান, অরূপ বিশ্বাস প্রত্যেকেই কিন্তু আছেন। তারা এখানে আলোচনা করছেন, তারা এখানে কথা বলছেন। অরূপ রায়কে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ কিনা 21শে জুলাই, যেই 21শে জুলাইকে ঘিরে একটা আবেগ কাজ করতো তৃণমূল কংগ্রেসের শিবিরের মধ্যে, কিন্তু আমরা দেখলাম যে রাজ্যে পালাবদলের পরে সেই তৃণমূল বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, আমরা জাভেদ খানকে দেখতে পাচ্ছি, আর কাকে কাকে দেখতে পাচ্ছ পরিচিত ফেস এটা বলো। এবং তার সঙ্গে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখা যাচ্ছে, কাউকে কি দেখতে পেলে সেখানে? দেখো, এখানে তৃণমূল কংগ্রেস ঋতব্রত শিবিরে যে সমস্ত নেতারা যোগ দিয়েছিলেন, সেই সমস্ত শিবিরের কিন্তু অধিকাংশ নেতারাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে এলেন এবং একই সঙ্গে কিন্তু আরও যে সমস্ত সন্দীপন সাহাকে আমরা দেখতে পাচ্ছি, আরও যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকে। এবং তুমি কর্মী সমর্থকদের কথা বলছিলে, আমি তোমাকে একটা বিষয় জানাই মঞ্জিরা, সেটা হচ্ছে আমরা এর আগে যখন তৃণমূল কংগ্রেসের যখন শহীদ দিবস পালন করা হতো তখন কিন্তু দেখতাম যে 21শে জুলাইয়ের সময় যে সমস্ত নেতারা থাকতেন, অর্থাৎ কিনা অরূপ বিশ্বাস থেকে শুরু করে কিংবা জাভেদ খান বা দেবাশিস কুমার, তাদের অধীনে যে সমস্ত কর্মীরা দেখতে পারতাম, সেই সমস্ত কর্মীদেরকে কিন্তু আমরা দেখলাম একেবারে কিন্তু এইখানে ভিড়ে যেতে। অর্থাৎ কিনা কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল শিবির ভাগ হয়ে যাওয়ার পরে যে কর্মী সমর্থকদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাও কিন্তু কোথাও গিয়ে যেন ভাগ হয়ে গেল। অর্থাৎ অরূপ বিশ্বাস, দেবাশিস কুমারদের সঙ্গে যে সমস্ত কর্মীরা চলাফেরা। ধন্যবাদ। আমি সবাইকে একটা কথাই বলবো, এটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। কালকে আসার জন্য অনুরোধ করব, আমাদের এই মঞ্চে শহীদদের তর্পণ করার জন্য, শহীদদের শ্রদ্ধা জানাতে। এই বৃষ্টি বাদলের দিনে আমার মনে হয় আপনাদের যা প্যান্ডেল তার 10 গুণ লোক বেশি। আর কালীঘাট তৃণমূল, সেই কালীঘাট তৃণমূলের সভাস্থল হয়েছে তারামণ্ডলের কাছে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিন করতে গিয়েছিলেন, তিনি ছিলেন সেখানে বেশ কিছুক্ষণ। আর সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথাও বলেন। একটা ছবি কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন, যে মুখগুলো গতবার 21শে জুলাইয়ের মঞ্চেও একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল, তারাই এখন আলাদা। এই ছবি এবার 21শে জুলাইয়ের ক্ষেত্রে আলাদা তাৎপর্য আর গুরুত্ব অবশ্যই রাখে। আর তারামণ্ডলের সামনে সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যান। আরও যারা আছেন, গতকাল রাত থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার। আর তার মধ্যে বদলের বাংলায় এই ম্রিয়মাণ 21শে জুলাই হবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু বিতর্ক থাকছে, এই নিয়ে অনেক আলোচনাও চলছে। কার শিবিরে কতজন লোক হবে, এই নিয়ে কত ভিড় হবে, এই নিয়ে নানান চর্চা গোটা বাংলা জুড়েই হচ্ছে। দুটো ছবি আপনাদের দেখাচ্ছে দুই শিবিরের। এক মমতা শিবিরের ছবি, বিড়লা তারামণ্ডল, তার সামনে যে সভামঞ্চ তৈরি হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। আর ডান দিকে আপনারা দেখছেন ঋতব্রত শিবিরের মেয়র রোডে যে সভাস্থল তৈরি হয়েছে তার ছবি। সেখানে যে মুখগুলোকে এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেগুলোকেই যদি আপনারা একটু পাতা উল্টে দেন তাহলে দেখবেন গতবার, তার আগের বার 21শে জুলাইয়ের মঞ্চে এই মুখগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে সভা মঞ্চে দেখা গিয়েছে, কিন্তু এবার আলাদা। এরা সমস্ত জায়গায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমাদের হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে
যারা আসছেন তাদের জন্য যারা থাকবার ব্যবস্থা সেগুলোকেও বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। লাভ হবে না। কালকের জনসমর্থন, কালকের এখানে উপস্থিতি প্রমাণ করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই সারা বাংলায় সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে। এখন তো সরকার যাদের, তারা নানানভাবে বাধা সৃষ্টি করছে। সরকারি দল যারা, কেন্দ্রের সরকার, পশ্চিমবাংলায় সরকার, তারা তো চেষ্টা করবেই। তারা তো শহীদদের অমর্যাদা করছে। মমতার জমানায় যে 21শে জুলাই কমিশন তৈরি হয়েছিল তার রিপোর্ট আজ প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ যে 15 বছর ধরে এই রিপোর্ট প্রকাশ করেনি মমতা, সেই রিপোর্টই আজ জনসমক্ষে আনলেন শুভেন্দু অধিকারী। মহাকরম থেকে 21শে জুলাই সংক্রান্ত নথি পায়নি কমিশন, মনীশ গুপ্তকে বাঁচাতে 21শে জুলাইয়ের নথি দেননি মমতা। আজ বিধানসভায় অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেও রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আমি সরাসরি প্রদীপ্তর কাছে জানতে চাইবো, প্রদীপ্ত, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে সমস্ত বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন তাতে তো স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আবেগকে ব্যবহার করেছেন। শুভেন্দুর অভিযোগ সেই আবেগকে ব্যবহার করে বাড়ি, গাড়ি, বিদেশে চিকিৎসা, এই সমস্ত বিলাসিতা চলেছে। দেখো, একেবারেই তাই, এবং বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে তার কারণ আজকে মুখ্যমন্ত্রী যেভাবে পুরনো এই 21শে জুলাইয়ের কেসকে রিওপেন করার সুযোগ করে দিলেন। যে পরিবার তারা মারা গিয়েছিলেন, তারা চাইলে সেই পরিবারের তরফ থেকে কিন্তু নতুন করে এফআইআর করা হতে পারে, এবং এফআইআর হলে, মামলা হলে নতুন করে তদন্ত শুরু হবে, সেই রাস্তাও তিনি স্পষ্ট করে দিলেন। ফলে ভবিষ্যতে এই 21শে জুলাইকে কেন্দ্র করে আরও কোনো তথ্য সামনে আসবে কিনা আজকের পর তা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসলো। এবং একই সঙ্গে যে অভিযোগ মুখ্যমন্ত্রী করলেন, যে সুপারিশ সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন করেছিলেন 2014 সালের ডিসেম্বরের শেষ লগ্নে এসে যে রিপোর্ট তারা দিয়েছিলেন, সেখানে যে সুপারিশ করেছিলেন যে আহতদের জন্য 5 লক্ষ টাকা এবং মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সুপারিশ পর্যন্ত সরকার মানেনি। পরিবর্তে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল মৃতদের পরিবারকে, আর আহতদের জন্য মাত্র 15,000 টাকা। এবং সেই জায়গা থেকে প্রতারণা করা হয়েছে এই পরিবারগুলোর সঙ্গে, অন্তত তেমনটাই তিনি বলছেন। এবং সেই প্রতারণার সুযোগকে কাজে লাগিয়ে 21শে নজর রাখো। আপনারা দেখছেন স্টেজের কাজ হচ্ছে, রাস্তায় জল জমে আছে,
একদিক দিয়ে বাস গাড়ি যাতায়াত করছে, তার মধ্যে পুলিশের কোনো কর্ডন নেই, এখানে কোনো সিকিউরিটি নেই। একটা এখন দেখাচ্ছিলাম বিড়লা তালামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধার কাজ চলছে, সেই মঞ্চ বাঁধার কাজ পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আপনাদের সরাসরি শোনাচ্ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিড়লা তালামণ্ডল থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধার কাজ, সেই কাজ খতিয়ে দেখতে বিড়লা তালামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষরা। কালীঘাট তৃণমূল আগামীকাল যে 21শে জুলাই পালন করবে, সেই 21শে জুলাইয়ের সভাস্থল খতিয়ে দেখতে এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে 2500-এর বেশি জমায়েতে নয়, এই শর্তে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলকে 21শে জুলাইয়ের সভা করার অনুমতি দিয়েছে আদালত। সেই সভাস্থল পরিদর্শনে কাজ কত দূর হয়েছে তার খতিয়ান দেখতে, তদারকি করতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ ডেকোরেশন করবার জন্য অনেক দেরি করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে বক্তব্য পেশ করছেন, কিন্তু আবহাওয়া প্রতিকূল, রাস্তায় জল জমে রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কুণাল ঘোষ, একদিকে দোলা সেনকে নিয়ে পৌঁছে গেছেন বিড়লা তারামণ্ডলের সামনে। সেখানে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ। অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন সমস্ত রাজনৈতিক দলকে রাস্তার মোড়ে মোড়ে সভা করার অনুমতি দেওয়া হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুমতি চান তখন অনুমতি দেওয়া হয় না। তাদের থাকার জায়গা নেই, ট্রেনের টিকিট পাইনি, গাড়ি পাইনি, একটা ধর্মশালাও দেয়নি, সব পালন করে দেওয়া হয়েছে। তবুও তারা এসছে প্রাণের টানে, হৃদয়ের টানে। আমি সবাইকে বলবো, যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন 98-এর 1 জানুয়ারি, 97-এ আউটডোর মিটিং এর পরে, তারা সবাই ভাই নো স্লোগান, আপনারা স্লোগান দিন না, আমি চলে যাই। আপনাদেরকে স্লোগান দিতে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি শোনাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে মিটিং মিছিল করতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে, সেখানে 21শে জুলাইয়ের যে মঞ্চ তৈরি হচ্ছে সেই পরিদর্শনে গিয়েছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আগামীকাল 21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরেই এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা। একদিকে ঋতব্রত তৃণমূলের তৎপরতা, মেয়র রোডে সরাসরি কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? দাদা আপনার না হলে আরে নামা লাইটের শ্যাডো করছে তো মুখটা আজকে রিপোর্ট পেশ করলো 21শে জুলাই, ঠিক এমন দিনে পেশ করা হলো গতকাল আগামীকাল 21শে জুলাই, তার ঠিক কয়েক ঘন্টা আগে। সবার আগে জানতে চাইব এই রিপোর্ট পেশ এতদিন তো পেশ করা যেতে পারতো, এই রিপোর্ট প্রকাশ্যে তো আনা যেতে পারতো এতদিন ধরে। মানে আমি তো এই সরকারকে সাধুবাদ জানাবো যে একটা তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিশন তার সাক্ষ্য গ্রহণ করেছে। এবার খুব পার্টিনেন্ট প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশনটা করার দরকার কি ছিল? তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা, কাউকে আড়াল করার চেষ্টা? যা আজকে যতটুকু আমি ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, আমি বিমানবন্দরে নেমে যখন বিধানসভায় ঢুকছি তখন এটা
গদ্দারদের বলুন, আমাদের বলবেন না। তার কারণ আমরা ছিলাম, আছি, মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। আগামীকাল নতুন করে পথ চলার দিন। আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামীকাল বেলা 11টার মধ্যে ঝড় হোক, জল হোক, পুলিশ শহীদ তর্পণের মঞ্চ রিয়েলিটি শো নয়, মানে সিরিয়ালেরও সাইড অভিনেতা, পার্শ্ব অভিনেতা অভিনেত্রী তারা মনে করছেন বা অন্য কেউ মনে করছেন তাদের বাসে করে এসি বাসে এসে তারা নামছেন, যেন প্যারেড হচ্ছে, ক্যাটওয়াক হচ্ছে। শহীদ তর্পণের মঞ্চগুলো করার জায়গাই নয়। এবং আমার যে অভিজ্ঞতা, আমি যে কবার শহীদ তর্পণে থেকেছি, শহীদ পরিবাররাও পেছোতে শুরু করেছেন, করে তাদের ওপর আর আলো নেই। আলো হচ্ছে যারা মনে করছেন তাদের মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে তাদের। দেখুন, এই মুহূর্তে বেশ তোড়জোড় চলছে দুই শিবিরের, সেই ছবি আপনাদেরকে আমরা দেখালাম। এরই মধ্যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বললেন? তিনি গুরুতর একটা অভিযোগ করলেন। তিনি বললেন যে 25 লক্ষ টাকা করে দেওয়ার সুপারিশ ছিল শহীদের পরিবারদের, কিন্তু সে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। তিনি আরো বললেন যে যদি চান শহীদের পরিবার তাহলে সব রকম সাহায্য করবে সরকার, এমনকি নতুন করে আবারও তারা ফাইল করতে পারে, কমপ্লেন করতে পারে। এই বিষয়টাও কিন্তু বললেন আজকে শুভেন্দু অধিকারী। এই নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে নিউজ রুমে। তার আগে শুনে নেবো আজকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট এইডার তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, দেখো, ফ্রেশ এফআইআর এর কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি বিষয়গুলো আবারও রিওপেন হয় তাহলে কোন কোন বিষয়গুলো তদন্তের ক্ষেত্রে সামনে আসতে পারে? দেখো, যদি রিওপেন হয়, এফআইআর নতুন করে হয়, তাহলে সেই সময়কার সরকার অর্থাৎ বামফ্রন্টের যে সরকার ছিল সেই বামফ্রন্ট সরকারের সময়ে কারা কারা পুলিশের বিভিন্ন পদে ছিলেন, আজকে অনেকগুলো নাম কমিশনের সূত্রে সেই রিপোর্ট থেকে, সুপারিশ থেকে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, সেই নামগুলো উঠে আসতে পারে। তারা আবার তদন্তের মুখোমুখি হতে পারেন। 1, 2 তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, যারা বিভিন্ন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা অন্যান্য পদে ছিলেন, যারা রয়েছেন, বেঁচে রয়েছেন, যারা আছেন, তারা তদন্তের মুখোমুখি হতে পারেন। পাশাপাশি সেই সময়ের যে সমস্ত চিকিৎসকরা বেঁচে রয়েছেন তারা তদন্তের মুখোমুখি হতে পারেন। এই বিষয়টা রয়েছে একদিকে। অন্যদিকে যেটা রয়েছে যে পঙ্কজ ব্যানার্জি তৎকালীন 2001 থেকে 2006 যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি বলেছিলেন যে তিনি এই বিষয়ে কোনো সাক্ষ্য দেবেন না। সেই বিষয়টা নিয়েও কিন্তু বলা চলে যে একজন সাক্ষ্য দিতে অস্বীকার করছেন। অন্যদিকে যারা যারা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ রিপোর্ট নাকি মিলছে না, তৎকালীন যিনি সিপি ছিলেন তার রিপোর্ট মিলছে না, এমন কথাও এই কমিটির যে সুপারিশ রয়েছে, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের যে সুপারিশ রয়েছে সেখানে উঠে আসছে। এই একটা টেকনিক্যাল দিক রয়েছে। 3 নম্বর হচ্ছে টাকা পয়সার বিষয়টা, যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিকভাবে শহীদদের বা যারা আহত হয়েছিলেন তাদেরকে টাকা পয়সা দেননি, সাহায্য করেননি। তিনি দেবেন 25 লক্ষ টাকা মৃতদের পরিবারকে, যারা শহীদ হয়েছিলেন তারা যদি রাজি থাকেন। ফলে এইখানে পরিবারের পাশে দাঁড়ানো
কে সেই জায়গায় এগিয়ে রয়েছে, মমতা ব্যানার্জি এগিয়ে আছেন নাকি শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন, এটাও একটা কম্পিটিশনের জায়গায় চলে আসছে। এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেই দিয়েছেন একদম সরকার পাশে থাকবে, এফআইআর করতে চাইলে এফআইআর করার সুযোগ দেওয়া হবে, 1 আর 2 তারা যদি ক্ষতিপূরণ নিতে চান মৃতদের পরিবার 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন, অর্থাৎ বিপুল পরিমাণ টাকা তারা একটা ক্ষতিপূরণ পাবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। ফলে একদিকে রাজনীতি, একদিকে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, মানে শহীদদেরকে কাছে টেনে নেওয়া, সবটা মিলেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলা চলে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটো তাসই খেলে দিয়েছেন। ধন্যবাদ তন্ময়। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় আমি 93 বলছি না, পরবর্তীকালে 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাত উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি কোনো তথ্য কাগজই দেয়নি, এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। যারা পীড়িত এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। আমাদের এই কথাগুলো তো তখন কারো নজরে আসেনি, কেউ গুরুত্ব দেননি, এবং শুভেন্দুবাবু তখন তৃণমূলেই ছিলেন। যখন এই কমিশন হয় তখন শুভেন্দুবাবু তৃণমূলের নেতাই ছিলেন। আমরা তখন থেকেই বলছি যে এই বিরাট যে পরিকল্পনা হয়েছিল এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে, যা বামফ্রন্ট সরকারকে অপদস্থ করার জন্য 21শে জুলাই ছিল তারই একটা পরিকল্পনা। আজকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী তথ্যটা পেশ করেছেন, তাকে ধন্যবাদ। তিনি অন্ততপক্ষে দেরি হলেও সত্যটা প্রকাশ করার চেষ্টা করছেন। আরো হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতা জামানাত দুর্নীতির সমস্ত ফাইল এবার প্রকাশ করা হবে। আগেই একটা কমিটি তৈরি করা হয়েছিল মন্ত্রী গোষ্ঠীর। এবার তিনি বলছেন যে সব তথ্য বের করেছি, আমফানের ক্যাগ রিপোর্ট প্রকাশ করব, কোভিডের সময় মেডিকেলের সামগ্রী কেনার রিপোর্টও সামনে আনবো, আপনারা যা যা ধ্বংস করেছেন রাজ্যবাসীকে সব জানাবো, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব।